আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ইরানে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর সরকার। দেশে ফিরতে চাইলে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ কমান্ডার, সাংবাদিক সহ নিহত অনেকে। অবিলম্বে তেহরান খালি করতে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। সংবিধানের ৭০ অনুচ্ছেদে আস্থা ভোট, অর্থ বিল ছাড়া নিজ দলের বিপক্ষে এমপিদের ভোট দেওয়ার ঐকমত্য। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশা। লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক থাকতে বিএনপির আহ্বান। রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি সম্মান রাখার তাগিদ। ভয়ভীতির ঊর্ধ্বে থেকে মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ করার আশা। জুলাই আগস্ট হত্যায় ন্যায় বিচারের আহ্বান। এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন আসরে বাংলাদেশের লড়াকু শুরু। গল টেস্টের প্রথম দিন শান্ত ও মুশফিকের সেঞ্চুরি। Primacy in build. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ভয়াবহ উল্লেখ করে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানিয়েছেন তাদের নিরাপদ রাখার সব ব্যবস্থা নেওয়া হবে। যারা দেশে ফিরতে চায় তাদের জন্য ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক না হওয়ার প্রশ্নে সচিব জানান সম্পর্কের তিক্ততা বাড়াতে চায় না বলে এই বিষয়টি ঘাটতে চাইছে না ঢাকা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইরান ইসরায়েলে চলছে যুদ্ধাবস্থা। প্রায়শই লক্ষ্যবস্তু হচ্ছে ইরানের অবকাঠামো। জীবন যাচ্ছে বেসামরিক মানুষের। এই অবস্থায় তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তায় উদ্বিগ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে বিশেষ করে তেহরানে যেমন যায় বাংলাদেশিরা আছে তারা সহ আমাদের তেহরানে বাংলাদেশ দূতাবাসে যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন পরিবার সহ, তারা একটি অত্যন্ত ভয়ঙ্কর হুমকির মুখে পড়েছে। পর্যটক, শিক্ষার্থী, চাকরিজীবী এবং ব্যবসায়ী মিলিয়ে ইরানে ২০০০-এর মতো বাংলাদেশি আছেন উল্লেখ করে এই কূটনীতিক জানান তেহরানে থাকা ৪০০ বাংলাদেশিদের মধ্যে ১০০ জন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের কাছ থেকে আমরা কোনো পয়সাও নিচ্ছি না। তাদের বাসস্থান, তাদের খাওয়ার ব্যবস্থা এবং তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে যদি তারা ল্যান্ড রুটে চলে যেতে চায় তাহলে গাড়ি ভাড়া করে ল্যান্ড রুটে তারা যে ডেস্টিনেশনে চলে যেতে চায়, যদি এদিকে পাকিস্তানে আসতে চায় তাহলে আমরা তাদেরকে পাকিস্তানে পৌঁছে দেবো, যদি ওদিকে টার্কিতে যেতে চায় তাহলে আমরা টার্কিকে পৌঁছে দেবো। আমরা এই ধরনের ব্যবস্থা রেখেছি। লন্ডন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক না হওয়ার ব্যাখ্যাও দেন সচিব। যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে দেখা হয়েছিল এবং আমার সাথে ওনার আলোচনা হয়েছিল। সেখানে উনি আমাকে জানিয়েছিলেন যে তারা এই সফরটিকে সরকারি সফর অর্থাৎ অফিসিয়াল ভিজিট হিসেবে আপগ্রেড করেছে। ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি সেটার দায়ভার কার উপরে? নিঃসন্দেহে আমরা যেহেতু এই সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। দুই শীর্ষ নেতার বৈঠক না হলেও সফর সফল হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। এটা শিডিউল মিটিং ছিল, ওখানে পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
ইসরায়েল ও ইরানের মধ্যে পঞ্চম দিনের মতো হামলা পাল্টা হামলা চলছে। সবশেষ ইসরায়েলে একযোগে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এর আগে ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে হামলা চালানোর দাবি করে ইসরায়েল। এদিকে ইসরায়েলের হামলায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে হামলায় প্রাণ হারিয়েছেন 3 কর্মী। সংঘাতময় পরিস্থিতিতে নিজ নিজ দেশের নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে চীন ও সাউথ কোরিয়া। G7 সম্মেলন সংক্ষিপ্ত করে যুক্তরাষ্ট্রে ফিরে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকভ। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। ক্ষেপণাস্ত্র আর বোমারু বিমানের শব্দে কাঁপছে মধ্যপ্রাচ্য। পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইসরায়েল ও ইরান। সোমবার রাতে ইরানের বিভিন্ন স্থানে যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। হামলা চালানো হয় রাষ্ট্রীয় টেলিভিশনেও। তবে হামলার কিছুক্ষণ পরেই সম্প্রচারে ফেরে টেলিভিশন চ্যানেলটি। ইরানের রাজধানী তেহরান ছাড়ার চেষ্টা করছেন অধিবাসীদের অনেকে। সড়কে দীর্ঘ যানজট। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা IRNA। পাল্টা হিসেবে ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বন্দরনগরী হাইফাতেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে হাইফার তেল শোধনাগার। ইরানের জবাবের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যা করলেই সংঘাত শেষ হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধের বিস্তৃতি চায় না, তবে ইসরায়েলের হামলার জবাব দেওয়া হবে। ইসরায়েল এবং ইরানের সংঘাত নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন G7ভুক্ত দেশের নেতারা। তবে যৌথ বিবৃতিতে সংঘাত বন্ধের আহ্বান G7ভুক্ত দেশগুলোর। ইরানে হামলার নিন্দা জানিয়েছে 21টি আরব দেশ। ইরানে অভিযানের বিপক্ষে মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য। ইসরায়েল ইরান সংঘাতে না জড়াতে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর প্রস্তাব নিয়ে কংগ্রেসে ওয়ার পাওয়ার রেজুলেশন উত্থাপন করবেন ট্রাম্পের নিজ দলেরই প্রতিনিধি থমাস ম্যাসি। মিথিলা নাজনীন, চ্যানেল আই। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ইসরায়েল ইরান সংঘাত সরকার পর্যবেক্ষণ করছে। সচিবালয় ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কারণে এখন পর্যন্ত অর্থনীতিতে প্রভাব পড়ার মতো পরিস্থিতি হয়নি, তবে স্বাভাবিকভাবে এই বিরূপ প্রভাব পড়বে। এখন পর্যন্ত চলতি দামেই আমদানি করা হচ্ছে। প্রস্তুতি হিসেবে LNG ও সার আমদানির কার্যাদেশ দেয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে বাড়লেও আপাতত দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না বলেও জানান তিনি। আপাতত বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। বিশেষ প্রেশার যেমন আজকে আমরা যেগুলো আমরা অ্যাপ্রুভ করলাম LNG সার আনার ব্যাপারে, তো যে প্রাইসে করেছি ওটা ইমিডিয়েটলি আজকে তো অর্ডার চলে আসবে। কিন্তু ভবিষ্যৎ যখন আমরা যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। সংবিধানের 70 অনুচ্ছেদে আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া অন্যান্য বিষয়ে নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এমপিরা। এ বিষয়ে একমত হয়েছে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যৌক্তিকতা নেই উল্লেখ করে সিপিবি, গণফোরাম, বাসদ ও জাসদ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে। মঙ্গলবারের আলোচনায় জামাতে ইসলামী অংশ নেয়নি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে ঈদের আগে শুরু হওয়া দ্বিতীয় দফার অসমাপ্ত বিষয়গুলো নিয়ে শুরু হয় মঙ্গলবারের আলোচনা। সকালে আলোচ্য সূচিতে ছিল সংবিধানের 70 অনুচ্ছেদ। সংবিধানের 70 অনুচ্ছেদের এখন যেভাবে আছে যে দলীয় সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, তাহলে সদস্যপদ থাকে না। সেখানে আমরাই প্রথম প্রস্তাব করেছি যে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত। এখন আমরা সেখানে একটু সংস্কার করেছি, জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি।
এগুলো বাদে অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন মতামত দিবেন, ভোট দিতে পারবেন। দুপুরের পরে আলোচনা হয় সংসদের ধরন এবং নারীদের আসন ইস্যুতে। এ সময় বামজোট সহ বেশ কয়েকটি দলের মধ্যে ঐক্যমত্য না হলেও কমিশনের পক্ষে লিখিত আকারে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে দলগুলোর ঐক্যমত হয়েছে এমন লিখিত বক্তব্যের বিরোধিতা করেন। এ সময় দলগুলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের গঠনতন্ত্রের ওপর আলোচনা করার প্রস্তাবে বিস্ময় প্রকাশ করেন এবং আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন। দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় ঐক্যমত্য বলা হয়েছে, সেখানে গণফোরাম ঐক্যমত্য না এবং এই ধরনের বিভ্রান্তিকর তথ্য দেওয়ার ফলে আমরা বলেছি যে আজকে আমরা এই বিষয়ে কোনো মতামত দিব না। এই অন্তর্বর্তীকালীন সরকার তার এখতিয়ার বহির্ভূত অন্য কাজ যেন না করে। ঐক্যমতের চেষ্টা হচ্ছে, এটা ভালো খবর, কিন্তু করিডোর দেওয়া, বন্দর দেওয়া এগুলো এখতিয়ার বহির্ভূত কাজ, যা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। এর আগে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনায় জামাতে ইসলামী অংশ নিলেও মঙ্গলবার তারা অংশ নেয়নি। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেন, আমাদের কাজে এবং আমাদের কথায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষ। জামাত ইসলামীর সাথে আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি কালকে তারা এই টক্সে জয়েন করবে। এনসিপির প্রতিনিধিরা মঙ্গলবারের আলোচনায় নানা ইস্যুতে কথা বলেছেন। এখানে প্রায় 24 থেকে 28টি দল ডাকা হচ্ছে। কি পদ্ধতিতে ডাকা হচ্ছে, অর্থাৎ কাদের কতটি সাংগঠনিক কমিটি আছে কিংবা নিবন্ধন আছে কি আছে না, মানে কোন পদ্ধতিতে ডাকা হচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমরা সুস্পষ্ট না। সন্ধ্যায় আলোচনা শেষে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশার কথা জানান। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে দুটো বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলবো, কিন্তু তার সঙ্গে একটু এটাও বলতে হবে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে নীতিগতভাবে কিছু কিছু দল আপত্তি জানিয়েছেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে কোনো সময় নির্বাচন কমিশন থেকে ভোটের সময় নিয়ে ঘোষণা আসতে পারে। দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করে জাতিকে সবকিছুর জন্য ধৈর্য ধরার আহ্বান জানান তিনি আরো বলেন, লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক থাকতে হবে, একে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না। রাহুল রায়ের রিপোর্ট। ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পরদিন তার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস পেরেস। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠান শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ক্রীড়া ও কৃষি সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ও নির্বাচন নিয়েও কথা বলেছেন তিনি। কোনো একটা সময়ে আগামী দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে। লন্ডনে যে বৈঠক হয়েছে এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে। আমরা ওইটাকে সেইভাবেই দেখি। আমরা এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের ভবিষ্যৎ সামনে দিকে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না। সব কিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে। রাজনৈতিক দলগুলোর একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন আমির খসরু। সকলের মতামত দেওয়ার অধিকার থাকতে হবে, কথা বলার অধিকার থাকতে হবে। আমাদের মধ্যে মতৈক্য না হলেও, মতভেদ থাকলেও অপরের বক্তব্যের প্রতি আমাকে সম্মান থাকতে হবে। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, এটা সবারই মতামত একটা। সেই জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না। ভালো কিছুর জন্য সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার কথাও বলেছেন বিএনপির এই সিনিয়র নেতা। আমাদের তো ধৈর্য থাকতে হবে, তাই না? একদম অস্থিরতার মধ্যে সার্বক্ষণিক থাকলে তো চলবে না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। একটু সহজ। ঢাকায় ভিসা কার্যক্রম আবারও শুরু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি হাই কমিশনারকে ধন্যবাদ জানান। হাই কমিশনার প্রধান উপদেষ্টাকে জানান, ভিসা আবেদন অনলাইনে জমা দেওয়া যাবে। অস্ট্রেলিয়ার বর্তমানে 65,000-এর বেশি বাংলাদেশি বসবাস করেন, যার মধ্যে শিক্ষার্থী 14,000। বৈঠকে তারা অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার
সরকার প্রচেষ্টা, নির্বাচনী প্রস্তুতি, বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, একটি বিশৃঙ্খল পরিস্থিতির পর বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে প্রথমবারের মতো জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, সব ভয় ভীতির ঊর্ধ্বে থেকে আল্লাহর উপর ভরসা রেখে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ পরিচালনা করবেন তিনি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই আগস্ট হত্যা মামলায় ন্যায় বিচার দেখতে চান তারা, যেন আন্তর্জাতিক মহলে এই বিচার নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাওয়া অভিযোগ ও অভিযোগের সংখ্যা, দ্রুত বিচার ও নিষ্পত্তি এবং কাজের চাপ বিবেচনায় নিয়ে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গঠন করে ৮ই মে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সদস্য হিসেবে আছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। প্রজ্ঞাপন জারির প্রায় ১.৫ মাসের মাথায় নীতি অনুযায়ী ট্রাইব্যুনালের বিচারকদের সংবর্ধনা জানায় প্রসিকিউশন কার্যালয়। অনুষ্ঠানে ছিলেন অ্যাটর্নি জেনারেল, চিফ প্রসিকিউটর ও অন্য আইনজীবীরা। আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই। আমরা দেখতে চাই আমাদের এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেও যাতে কোনো প্রশ্ন না আসে। আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক। সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেছেন, পক্ষপাতহীনভাবে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে তারা বিচার কাজ পরিচালনা করবেন। এই দ্বিতীয় ট্রাইব্যুনালের উদ্দেশ্য যেটা ছিল যে যেহেতু অনেকগুলো মামলা ইতিমধ্যে হয়ে গেছে এবং একটা ট্রাইব্যুনালে যখন ফুল সুইং ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে সেই সময়ে একটা ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলার নিষ্পত্তি করা কঠিন হবে, সেই বিবেচনায় দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে এবং মামলাগুলো ভাগাভাগি করে দুটো ট্রাইব্যুনালে দেওয়া হবে যাতে একই সাথে অনেকগুলো মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েকটি মামলা প্রথম ট্রাইব্যুনাল থেকে দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করা হতে পারে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব নিচ্ছেন না বলে মন্তব্য করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, সোমবার নগর ভবনে যে সভা হয়েছে তা কেবল নগরবাসীর দুর্ভোগ কমাতে সেবা চালু রাখার জন্য। দুর্নীতি দমন কমিশনকে নগর ভবনে দুর্নীতির অনুসন্ধান করার আহ্বান জানান তিনি। জাকি আক্তারের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দ্রুত শপথ পাঠ করানোর দাবিতে নগর ভবনে প্রতীকী কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। অবৈধভাবে মেয়রের পদ আটকে না রেখে দ্রুত ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার তাগিদ দেন তারা। একটি দাবি যে আমাদের নগর পিতা হিসেবে আমাদের প্রিয় নেতা ইশরাক সাহেবকে আমরা দেখতে চাই। নগর জীবনের দুর্বিষহ কেটে ওঠার জন্য ঢাকাবাসীর দাবির মুখে মেয়র ইশরাকের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হোক। একজন প্রশাসকের থেকে যোগ্য কি উনি না? আমার প্রশ্ন এটা, নির্বাচিত একজন মেয়র আমাদের। প্রতীকী কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক ও আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নগর ভবন যারা ছাড়তে চাইছেন না তাদের উদ্দেশ্য কি তা জাতির সামনে তুলে ধরতে হবে। আজকে যে বেহাল দশা হয়েছে নগর ভবনের যে অচল অবস্থা, সেটার জন্য একমাত্র দায়ী এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এর উপদেষ্টারা এবং বর্তমান প্রধান উপদেষ্টাও এদিকে এগিয়ে যেতে পারেন না। দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন, এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে দিয়েছে তার সমস্ত কিছু আপনারা বলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এই ধরনের দুর্নীতিবাজ এত কম সময়ের মধ্যে কিভাবে তারা এই পরিমাণ দুর্নীতিতে জড়িয়ে গেল। নগর ভবনের বেহাল দশার জন্য অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা দায়ী উল্লেখ করে তাদের পদত্যাগ দাবি করেন ইশরাক হোসেন। দাবি না মানলে রাজপথে আন্দোলন করার হুঁশিয়ারি দেন তিনি। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের গাজীপুরের কাপাসিয়ায় বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা ছেলে সহ ৩ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও ৩ জন।
মঙ্গলবার বিকেলে উপজেলার সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। আহত 3 জনের মধ্যে একজন সিএনজি চালক ও অপর 2 জন যাত্রী। পুলিশ জানায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা কাপাসিয়ায় পৌঁছালে ঢাকা থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জন এবং ঢাকায় নেয়ার পথে একজনের মৃত্যু হয়। এবারে আই স্পোর্টস। এবারে অন্যান্য সংবাদ। শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান এবং সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের হিরু সহ 15 জনের নামে মামলা করবে দুদক। তাদের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে প্রায় 257 কোটি টাকা আত্মসাতের পাশাপাশি প্রায় 30 কোটি টাকা স্থানান্তরের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি জানান, আবুল খায়ের হিরু তার 17টি ব্যাংক হিসেবে 542 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন করেছেন। মার্কেট থেকে 256 কোটি 97 লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে। একই সাথে 29 কোটি 94 লক্ষ টাকারও বেশি বিভিন্নভাবে স্থানান্তর করা হয়েছে। আসামি মোহাম্মদ আবুল খায়ের হিরু কর্তৃক শেয়ার বাজারে যে কারসাজিকৃত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেডে শেয়ারে জনাব সাকিব আল হাসান বিনিয়োগ করে মার্কেট ম্যানিপুলেশনে যোগসাজশ করত সরাসরি সহায়তাপূর্বক সাধারণ বিনিয়োগকারীদেরকে শেয়ারে বিনিয়োগে প্রলুব্ধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এবার নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে: গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত 56, ত্রাণ কেন্দ্রগুলোকে মানব কসাইখানা উল্লেখ করে সমালোচনা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী 5 দিনের মধ্যে তাকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে সংগঠনটি। সারওয়ার তুষারের একটি অডিও ভাইরাল হওয়ার পর এনসিপি জানিয়েছে, নৈতিক স্খলনের অভিযোগে দলটির শীর্ষ নেতৃত্ব তার অবস্থান জানতে চেয়েছে। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও 56 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 38 জনই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত ত্রাণ কেন্দ্র থেকে সহায়তা নিতে গিয়েছিলেন তারা। গাজা কর্তৃপক্ষ ও সমালোচকদের মতে এই ত্রাণ কেন্দ্রগুলো মানব কসাইখানা। 27 মে থেকে কার্যক্রম শুরু করার পর এসব স্থানে ত্রাণ নিতে গিয়ে 300-র বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 1000-এর বেশি মানুষ। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ওয়েব ফিল্ম কুস্তিগির। ঈদুল আজহা উপলক্ষে প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমায় অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু, পরিচালনা করেছেন সঞ্জয় কান্ত। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে কৃষি সংবাদ। পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও তাপ প্রবাহে নোয়াখালীর বিভিন্ন খামারে মারা গেছে কয়েক হাজার মুরগি। আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যাহত হচ্ছে মুরগির মাংস ও ডিম উৎপাদন। খামারিদের অভিযোগ, বিভিন্ন সময় তারা ক্ষতির মুখে পড়লেও প্রাণী সম্পদ দপ্তর থেকে সহযোগিতা করা হয় না। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট।
নোয়াখালীর ৯ উপজেলায় শুরু হয়েছে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং। একদিকে বিদ্যুতের সমস্যা, অন্যদিকে প্রচণ্ড তাপদাহে বিপাকে পড়েছেন জেলার পোল্ট্রি খামারিরা। কদিন ধরে মানে এরকম কারেন্ট যায়, কারেন্ট হয়, 1 ঘন্টা কারেন্ট থাকে, 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে কারেন্ট পাই না। বিদ্যুৎ না থাকার কারণে অতিরিক্ত গরমে মরগ স্টক করতেছে, যার কারণে কোরবানি ঈদের পর থেকে আমার 4000 মুরগি থেকে প্রায় 800-900 মুরগি স্টক করে মারা গেছে। ডিম উৎপাদনটা আগের থেকে অনেক কমে গেছে। মুরগির পানি সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব হয় না, আমাদের খাদ্য সংগ্রহ করা হয় না। সংশ্লিষ্টরা বলছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। পরিষ্কার মোটরের পানি এটা কারেন্ট ছাড়া আমরা আনা সম্ভব হচ্ছে না, যার কারণে ভালো পানিও দিতে পারতেছি না, আর মুরগি গরমের কারণে পানিও ছিটাইতে পারতেছি না। 2000 মুরগির মধ্যে 4-5টা মুরগি আছে, আর যে 16টা মারা গেছে, 16টা পুঁতে ফেলছি। গরমে কিছু কিছু খামার আমার কেন আসছে যে তার ক্ষতি হচ্ছে, কিন্তু তারা কোনো ক্রমেই আমাদের প্রাণী সম্পদ দপ্তরগুলি যে আছে উপজেলায়, ওইখানে তারা আমাদের যে লজিস্টিকগুলি আছে তারা এগুলি নিতে আসে না, তারা আমাদেরকে জানায়ও নাই। আর আমরা যদি খবর পাই আমরা অবশ্যই ওইখানে যাব। আমি আমার অফিসারদেরকে বলে দিয়েছি যে তারা যেন প্রত্যেকটি খামারে যোগাযোগ করে কি কি ক্ষতি হয়েছে জানায়। বিদ্যুৎ সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। প্যারাবন ধ্বংস করে চিংড়ি প্রকল্প নির্মাণের ঝুঁকিতে দেশের উপকূলীয় অঞ্চল, হুমকিতে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য, হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী, বিরূপ প্রভাব পড়ছে পুরো বাস্তুতন্ত্রে, আর এতে জরুরি হয়ে পড়েছে উপকূলীয় বন পুনরুদ্ধার। নুরুল আলমের ভিডিও চিত্রে সারওয়ার আজম মানিকের রিপোর্ট। ঝড়, জলোচ্ছ্বাস ও সুনামি থেকে উপকূলীয় জনপদকে রক্ষা করে প্যারাবন, কিন্তু চিংড়ি চাষ সহ নানা কারণে উপকূলীয় এই বন উজাড় করে দখল করেই চলছে প্রভাবশালীরা। ফলশ্রুতিতে দিন দিন কমে যাচ্ছে উপকূলীয় বনাঞ্চল। এ উপলক্ষে কক্সবাজারে উপকূলীয় বন সংরক্ষণ এবং পুনরুদ্ধার শীর্ষক গণশুনানি করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। শুনানিতে অংশ নিয়ে এ বিষয়ে খসড়া চূড়ান্ত জানিয়ে নানা তথ্য উপাত্ত তুলে ধরে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্টরা। সদর উপজেলা ভূমি অফিস আর একটা খুরুশকুল, এই দুইটা উপজেলা, এই দুইটা ইউনিয়ন ভূমি অফিস আমাদেরকে জাস্ট ফাইনালাইজ করলে আমরা একটা গেজেট আকারে প্রকাশ করব। তখন কোন ডাক খতিয়ান কোনটা অবস্থিত, কোনটার মধ্যে ইসি আছে সেটা আমরা বের করে বলতে পারব। উপকূলীয় বন রক্ষা করেই টেকসই উন্নয়নের কথা জানিয়েছে বন বিভাগ। এই উদ্বোধনের কমিটি হয়ে গেছে এবং আমরা সিডি পেয়ে গেছি, তো আমরা এগুলা পর্যায়ক্রমে উদ্ধারের কার্যক্রম শুরু করব। এখন অবৈধ দখলে থাকা 30,000 একরের প্যারাবন পুনরুদ্ধারের কথা জানিয়েছে জেলা প্রশাসন। যারা ইলিগাল অকুপেন্টস আছে তাদেরকে অ্যাপ্রিহেন্ড করব, তাদেরকে ড্রাইভ অ্যাওয়ে করব এবং তাদেরকে নানাভাবে মামলা মোকদ্দমায় আমরা তাদেরকে আইনের আওতায়, বিচারের আওতায় আনব। প্যারাবন শুধু পরিবেশ নয়, মানব জীবনেরও গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। তাই এই বন সংরক্ষণ, পুনরুদ্ধার এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি বলছেন পরিবেশবিদরা। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। দেড়শো টাকা পর্যন্ত দামের প্লাস্টিকের চপ্পল এবং জুতা, স্যান্ডেলের উপর বসানো 15% ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। উৎপাদন পর্যায়ে এই ভ্যাট কার্যকর হওয়ায় ছোট কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের। ভারতে 500 টাকা পর্যন্ত মূল্যের জুতা, স্যান্ডেল ভ্যাট মুক্ত হওয়ায় প্রতিবেশী দেশ ভারতের হাতে ব্যবসা চলে যাচ্ছে বলে অভিযোগ তাদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সমিতির নেতারা। গত জানুয়ারিতে 150 টাকা পর্যন্ত দামের স্যান্ডেলে 15% ভ্যাট বসায় এনবিআর। ঘোষিত বাজেটেও এই কর অব্যাহত রাখা হয়েছে। 150 টাকা পর্যন্ত আমাদের একটা হাইস্ট প্রাইস, কিন্তু এর মধ্যে যদি সরকার আমাদের উপরে ভ্যাট বসায় দেয় তাহলে এই গরিব শ্রেণী যারা আছেন তারা তো এটা পড়তে পারবে না। পাশাপাশি ভারত যে আমাদের সাথে আছেন দেশ, ওনারা এটা একটা মার্কেট পেয়ে যাবেন, কিন্তু আমাদের যে লক্ষ লক্ষ শ্রমিক আছেন যারা, তারা না খেয়ে মরবে। তো এর জন্য সরকারের কাছে অকুল আবেদন যে আমাদেরকে একটু ভালো চোখে যদি দেখেন যে না, এই শিল্পটা একদম ক্ষুদ্র, তাহলে মনে খুব মেহেরবানি হয়।
আবার নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে, রংপুরের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে শিশু কিশোরীদের নির্যাতনের অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। রংপুরের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে শিশু কিশোরীদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুনর্বাসন কেন্দ্রটি থেকে 4 কিশোরী নিখোঁজ হওয়ার 2 দিন পর 2 জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ 2 জন। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও মানবাধিকার কর্মীরা। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। রংপুর সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্র থেকে 12 জুন 4 কিশোরী নিখোঁজ হয়। 14 জুন রাতে তাদের 2 জনকে উদ্ধার করে পুলিশ ও পরিবার। পুনর্বাসন কেন্দ্রে শিশু ও কিশোরীদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের তথ্য তুলে ধরে উদ্ধার হওয়া এক কিশোরী। ওদের কারণেই পালাইছে যে ওর পরিবারে করে কে বা আসি বাচ্চাদের সঙ্গে পানির বাহানায়, এটার বাহানায় ওদের বুকে হাত দেয়, তারপর মারামারি করে। উদ্ধার 2 কিশোরীকে আদালতের মাধ্যমে আবারও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। যে আমাদেরটা আমরা পাইছি, সাথে আরেকটা পাইছি, সেটাও হলো ওই সমন্বিত কেন্দ্রের, ওটার মধ্যে কোতোয়ালি থানার মামলা হবে। বাহিরে যাওয়ার কারণ হিসেবে তারা বলছে যে তাদেরকে নাকি মারপিট করে। এখনো নিখোঁজ পুনর্বাসন কেন্দ্রের 2 কিশোরী। নিখোঁজদের উদ্ধারে অবহেলা সহ সমাজসেবা অধিদপ্তরের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন ভুক্তভোগী ও অভিভাবকরা। একজন বলতেছে যে আমি অনেক অসুস্থ আছি, আমার অসুবিধা হতেছে, এখন আপনি আরেকজনকে কল দেন। আমি বললাম দেখেন আমার একটা বাচ্চা রাখছিলাম, সেই বাচ্চা এখন এখান থেকে পালালো কি হয়। অভিযোগের ব্যাপারে কোনো বক্তব্য দেননি সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা। নিরাপদ আশ্রয় কেন্দ্রে অনিরাপদ পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। দ্রুত তদন্ত হতে হবে এবং তদন্ত করে অভিযুক্তদেরকে এ ব্যাপারে শনাক্ত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। রংপুর নগরীর দেওডোবা ডাঙ্গিরপাড় এলাকায় 100 শয্যার এই সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বর্তমানে 68 জন নিবাসী রয়েছেন। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের মতো অডিট করার আইনি অধিকারের স্বীকৃতি বাজেটেও চান ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ ICMAB সদস্যরা। সকালে রাজধানীর পল্টনে ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ফিনান্সিয়াল রিপোর্টিং আইন অনুযায়ী ICAB এবং ICMAB দুটো সংস্থার সদস্যদেরকে পেশাদার হিসাববিদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ পেশায় থাকা ICABর মাত্র 500 জন সদস্য এবং 209টি ফার্ম প্রায় 3 লাখ নিবন্ধিত কোম্পানির অডিট করে। এর বাইরে বিপুল পরিমাণ অনিবন্ধিত কোম্পানি রয়েছে। তাদের দাবি, প্রস্তাবিত বাজেটে লিমিটেড কোম্পানি বাদে অন্য সব প্রতিষ্ঠান অডিটের ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টসদের বিধান রাখা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কেবল চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের দিয়ে অডিট করানোর বিধান রাখা হয়েছে। ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এটা কলাপসের পর্যায়ে চলে গেছে না? 4,20,000 কোটি টাকা নন পারফর্মিং লোন, খেলাপি ঋণ, এটা রিপোর্ট করেছে, যেটা হচ্ছে 25% অফ প্রায় 25% অফ টোটাল লোন যেটা ডিসবার্স করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, তারপর আবার এটাও শুধু শেষ না। আমাদের বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ বা বিসেকের যে লিস্টেড কোম্পানিগুলো ধরি, এই যে এত করাপশন ধরা পড়েছে, যেটা আমরা পত্রিকার 2 দিন পরপরই দেখি, এটা কিভাবে সম্ভব? আমরা যদি অডিটরের ঠিকমতো রিপোর্ট দিয়ে থাকি। আবার নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল উদ্ধার ও বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দুপুরে টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি হলপাড়া প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রশাসনের বিরুদ্ধে অবহেলা ও ব্যর্থতার অভিযোগ তোলেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতারা বলেন, তারা আগেও লিখিতভাবে প্রশাসনকে নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু প্রশাসন তা আমলে নেয়নি। সমাবেশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে নিরাপত্তা বলয়ে ঢেকে রাখার শক্তি এবং সামর্থ্য রাখে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাই না ওই ভিসি প্রত্যয়ের অধীনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর একদিনে চলমান থাকুক, কারণ কখন কোথাও কি ঘটনার ঘটবে এবং সাধারণ শিক্ষার্থীরা আবারও ভিসি শাসনাওয়াজের যে শাসনামল সেই শাসনামলের মতোই প্রমার মধ্যে থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তা মেনে নেবে না। এবারে খেলার খবর। ইরানে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর সরকার, দেশে ফিরতে চাইলে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ কমান্ডার, সাংবাদিক সহ নিহত অনেকে, অবিলম্বে তেহরান খালি করতে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। সংবিধানের ৭০ অনুচ্ছেদে আস্থা ভোট, অর্থ বিল ছাড়া নিজ দলের বিপক্ষে এমপিদের ভোট দেওয়ায় ঐকমত্য, জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশা। লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক থাকতে বিএনপির আহ্বান, রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি সম্মান রাখার তাগিদ। ভয় ভীতির ঊর্ধ্বে থেকে মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ করার আশা, জুলাই আগস্ট হত্যায় ন্যায় বিচারের আহ্বান। এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসরে বাংলাদেশের লড়াকু শুরু, গল টেস্টের প্রথম দিন শান্ত ও মুশফিকের সেঞ্চুরি। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।